আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু নিয়ে এসেছি মেডিটক আমার ডাক্তারের ৬০৯তম পর্ব। পুরো পর্বের সঞ্চালনার দায়িত্বে রয়েছি আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি। প্রতিদিনের মতোই আমরা একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্য বিষয়ক একটি সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে জরায়ুর বিভিন্ন রকম সমস্যা, এবং এই বিষয় নিয়ে আলোচনার জন্য বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত আছেন দেশ বরেণ্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমে তার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নিয়াজ টি পারভিন, যিনি গাইনি এবং অবস বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান গাইনিক বিভাগ, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এবং একই সাথে সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে তিনি কিন্তু প্রাক্তন বিশেষজ্ঞ কিং ফাহাদ হাসপাতাল, সৌদি আরব। এবং ম্যাম কিন্তু চেম্বার করছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে। ম্যাম, আপনাকে আমাদের সাথে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জরায়ুর বিভিন্ন সমস্যা, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য সাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। কেমন আছেন ম্যাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম এবং আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ। জি ম্যাম, আমরা আপনাকে আমাদের সাথে পেয়ে অত্যন্ত আনন্দিত। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনারা কিন্তু আমাদেরকে ফেসবুক এবং ইউটিউব লাইভে পাচ্ছেন এবং প্রশ্ন করতে পারেন যে জরায়ুর যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করার সময় অবশ্যই নিজের নাম অথবা রোগীর নাম এবং বয়স উল্লেখ করবেন এবং সাথে সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি দিয়ে দিবেন। তাহলে কিন্তু আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদেরকে পরিপূর্ণ একটি চিকিৎসা ব্যবস্থা দিতে পারবেন এবং আপনারাও উপকৃত হবেন। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের আজকের এই পর্বটি কিন্তু স্পন্সর করেছে প্রফেসর ডাক্তার নিয়াজ টি পারভিন সাপোর্ট ডেস্ক। প্রফেসর ডাক্তার নিয়াজ টি পারভিন সাপোর্ট ডেস্ককে সেজন্য ধন্যবাদ মেডিটক আমার ডাক্তারের সাথে থাকবার জন্য। ম্যাম, আমরা জরায়ুর বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি। সেই সূত্র ধরে প্রথমেই জানতে চাইবো যে আপনাদের এই যে সুদীর্ঘ চিকিৎসা জীবন, এই সুদীর্ঘ চিকিৎসা জীবনে জরায়ুর কি কি সমস্যা নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে এসে থাকেন? ম্যাম, কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। প্রথমেই আমি আমার সমস্ত দর্শককে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ নববর্ষ এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে জরায়ু যেটা হচ্ছে মেয়েদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেটা থেকে প্রতি মাসে মাসিক হয়ে থাকে এবং জরায়ুর মধ্যেই একটি ব্রণ আস্তে আস্তে বড় হয়ে একটি নারীকে তার মাতৃত্ব দিয়ে থাকে। তো আমাদের এই জীবদ্দশায় জরায়ুর মধ্যে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এবং বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আমাদের পেশেন্ট আমাদের কাছে এসে থাকে। যেমন একদম ছোট বয়সে যদি বলি যে জরায়ুর বিভিন্ন সমস্যার জন্য মাসিকের সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকে। জরায়ুতে বিভিন্ন জন্মগত ত্রুটি হতে পারে, জরায়ুর কোনো একটা টিউমারের জন্য সেখানে আসতে পারে আমাদের কাছে, জরায়ুর বিভিন্ন টিউমার নিয়ে আসে। জরায়ুর মুখে ক্যান্সার বা সার্ভাইকেল ক্যান্সার, সেই সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকে। জরায়ুতে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, যেটা আমরা মেডিকেল টার্মে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি বলে থাকি। আরো কিছু জরায়ুর সমস্যা আছে, যেমন এন্ডোমেট্রিওসিস, এডিনোমায়োসিস, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আর একটু বর্ধাকে যখন পরিণত হয়, যখন একটু বেশি বয়সে, সেই সমস্ত মহিলারা সাধারণত জরায়ুটা বের হয়ে আসে বা প্রোলাপস, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে এসে থাকে। জি ম্যাম, যেটি বলছিলেন শুরুতেই যে ফাইব্রয়েডের কথা বলছিলেন, জরায়ুতে টিউমারের কথা বলছিলেন, তো টিউমার কথাটি শুনলেই আসলে আমাদের জনমনে একটি ভীতি কাজ করে। তো সবসময় কি এই যে জরায়ুতে যে টিউমার হয়, যেটিকে আপনি ফাইব্রয়েড বলছিলেন, সেটি কি সবসময় ভীতিকর কিনা, কি বলবেন ম্যাম? আচ্ছা, জরায়ুতে যে টিউমার বা ফাইব্রয়েডের কথা যেটা বলেছি, এটা একটা খুবই কমন টিউমার। দেখা যায় যে 30 বছর বয়সে বা রিপ্রোডাক্টিভ এজে 20%-এরই কিন্তু এই টিউমারটা থাকতে পারে। তো একটা ভালো কথা হচ্ছে যে এই টিউমারটা, যদিও টিউমার বলতে আমরা যেটা বুঝে থাকি যে একটা মাসেলের মানে এক্সেসিভ গ্রোথ, কোথাও যদি একটা মাংসপিণ্ড বেড়ে যায় সেটাকে আমরা টিউমার বলে থাকি। তো এই ফাইব্রয়েড টিউমারের একটা ভালো দিক হচ্ছে এটা হচ্ছে বেনাইন টাইপের টিউমার। মানে এটা হচ্ছে বেনাইন, মানে যেটা নাকি ক্যান্সার না। টিউমার হচ্ছে দু ধরনের হয়ে থাকে, একটা ক্যান্সারাস টাইপের, একটা হচ্ছে নন ক্যান্সারাস। তো ফাইব্রয়েড যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা বেনাইন টাইপের টিউমার। তো যেটা বলেছি যে রিপ্রোডাক্টিভ এজে 20% মহিলাদের এই টিউমারটা থাকতে পারে। আর এখানে কথা হচ্ছে যে এই টিউমারগুলো বিভিন্ন টাইপের হতে পারে, অনেকগুলো একদম ছোট সাইজের থেকে শুরু করে অনেক বড় হতে পারে। তো অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই টিউমারগুলো হয়তো কোনো সিমটম করে না,
অনেক সময় হয়তো পেশেন্টরা কোনো আল্ট্রাসাউন্ড করতে গিয়েছে বা হয়তো কোনো চেক আপ এসছে, তখন হয়তো ডায়াগনোসিস হয়। আর তাছাড়া যদি অনেক বেশি বড় হয়ে যায় তাহলে হয়তো বিভিন্ন সিমটমের মানে সৃষ্টি করতে পারে। মেইনলি পিরিয়ডের সমস্যা, হয়তো পিরিয়ডটা অনেক বেশি হচ্ছে বা হয়তো পিরিয়ডের সময় পেইন হচ্ছে, বা অনেক সময় যদি টিউমারটা অনেক বেশি বড় হয়ে যায় তাহলে হয়তো চাকার মতো কিছু করতে পারে। আর অনেক সময় আবার এই জরায়ু টিউমারের জন্য অনেক সময় আমাদের কাছে মহিলারা কিন্তু বন্ধ্যাত্ব নিয়েও আসতে পারে, যে এই জরায়ু টিউমারের জন্য হয়তো বন্ধ্যাত্ব হতে পারে। এই ধরনের বিভিন্ন প্রবলেম নিয়ে আমাদের কাছে এসে থাকে। জি ম্যাম, যেটি বলছিলেন যে আসলে যেহেতু প্রতি মাসে মেয়েদের যে মাসিকটি হয় সেটি জরায়ু থেকে হয়ে থাকে, সুতরাং জরায়ুর যে কোনো সমস্যা, যে কোনো রকমের প্রবলেমে আসলে মাসিকের একটা ইরেগুলারিটি নিয়ে হয়তো বা রোগীরা এসে থাকেন। তো এই যে মাসিকের ইরেগুলারিটি অথবা এই যে যেটি ফাইব্রয়েডের কথা আমরা বলছিলাম, ফাইব্রয়েড ইউটেরাস থাকলে অনেক সময় যেটি আমরা জানি যে অনেক বেশি পরিমাণে মাসিকে রক্তটা হয়তো মাঝে মাঝে যেতে পারে। তো এই যে মাসিকের ইরেগুলারিটি নিয়ে রোগীরা আসেন, এটাকে আপনারা কিভাবে ইভালুয়েট করে থাকেন? আচ্ছা, তো এই যে ফাইব্রয়েডের জন্য যে মাসিকের সমস্যা, এটা আমরা মেডিকেল টার্মে বলে থাকি প্রোগ্রেসিভ ম্যানোরেজিয়া। মানে দেখা যায় যে মাসিকটা আস্তে আস্তে অনেক বেশি পরিমাণে হচ্ছে। প্রথম দিকে যতটুকু ছিল আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু পরিমাণটা বাড়তে থাকে, ডিউরেশনটা বাড়তে থাকে। তো মানে এই এবং 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 বেশি রক্তপাত হতে হতে দেখা যায় যে রোগীরা কিন্তু মানে রক্ত শূন্যতায় ভোগে। তো অনেক রোগী আছে যে একদম কাছাকাছি মানে আগেই চলে আসে, আর যারা নাকি অনেক দেরি করে আসে তাদের দেখা যায় যে হয়তো টিউমারটা অনেক বড় হয়ে গেছে, তাদের রক্ত শূন্যতাও আছে। তখন হয়তো আমরা দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা করে অথবা আল্ট্রাসাউন্ড করে দেখতে পাই যে হয়তো তার একটা টিউমার আছে। তো আমার উপদেশ থাকবে যে পিরিয়ডে যদি অনিয়ম হয়, যদি দেখা যায় যে অনেক বেশি পিরিয়ড হচ্ছে বা মানে পিরিয়ডটা অনেক দিন আছে বা ইরেগুলারিটি হচ্ছে, তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই ডক্টরের কাছে এসে দেখতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে কি ধরনের সমস্যা আছে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, জরায়ুর এই যে ফাইব্রয়েড ইউটেরাসের কথা আমরা বললাম, এটি তো একটি বেনাইন টিউমার, আপনি বলেই দিয়েছেন। কিন্তু কোনো ম্যালিগন্যান্সি কি হয় কিনা জরায়ুতে? যেহেতু আমরা টিউমার নিয়ে কথা বলছি, এই বিষয়টি নিয়ে একটু অল্প বিস্তর আলোচনা করে তারপর অন্যদিকে যেতে চাইছি যে জরায়ু মুখের ক্যান্সার, এটি নিয়ে আসলে এখন ইদানিং খুব কথা হচ্ছে এবং এই ক্যান্সার প্রতিরোধে একটি ভ্যাকসিনের কথাও শোনা যাচ্ছে। তো এই ব্যাপারে কি বলবেন ম্যাম? আপনার বিশেষজ্ঞ মতামত চাইছি। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, খুবই একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। আমরা যেটা বলেছিলাম যে ফাইব্রয়েডটা কিন্তু আমি বলেছি যে মোর দেন 90% ক্ষেত্রে হচ্ছে বেনাইন, কিন্তু মাত্র 1% ক্ষেত্রে ফাইব্রয়েডটা ম্যালিগন্যান্সি হতে পারে। আর তুমি যে প্রসঙ্গটা এখন বলেছো যে জ্বরের মুখের ক্যান্সার যেটাকে আমরা মেডিকেল টার্মে সিএস সার্ভিস বলে থাকি, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে কন্ডিশন, এবং এটা হচ্ছে একটা মায়েদের মৃত্যুর অন্যতম একটা কারণ। এবং দেখা যায় যে মানে প্রতি মিনিটে প্রায় 2 জন মা কিন্তু এই জ্বরের মুখে ক্যান্সারে মারা যাচ্ছে। এবং আমাদের দেশেও প্রায় প্রতি 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 মিনিটে প্রতি 2 মিনিটে একজন মা কিন্তু মারা যাচ্ছে এই জ্বরের মুখের ক্যান্সারে, এবং প্রতিদিন প্রায় 18 জন মা কিন্তু মারা যায় জ্বরের মুখের ক্যান্সারে। এবং আমাদের জরায়ু যেটা আছে, জরায়ুর উপরের পোর্শনটাকে আমরা বলে থাকি মানে ফান্ডাস বা বডি, আর নিচের অংশ যেটা সেটা হচ্ছে জ্বরের মুখ বা সার্ভিক্স। ওখানে যদি কোনো মানে যদি ক্যান্সার হয় সেটাকে জ্বরের মুখের ক্যান্সার বলা হয়ে থাকে। এবং এটার জন্য কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এবং সেই রিস্ক ফ্যাক্টর গুলো আছে, কিছু স্ক্রিনিং আছে। সবচেয়ে ভালো কথা হচ্ছে আমরা যদি আগে থেকে স্ক্রিনিং করি বা রিস্ক ফ্যাক্টর গুলো অ্যাভয়েড করে চলি, তাহলে কিন্তু আমরা জ্বরের মুখে ক্যান্সারটা অনেক আগে থেকে হয়তো আমরা নির্ণয় করতে পারি। তো এখানে জ্বরের মুখে ক্যান্সারের জন্য একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর কিছু মানুষের জীবনাচরণের মধ্যেও কিছু মানে লাইফস্টাইলের মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো নাকি জ্বরের মুখে ক্যান্সারের জন্য দায়ী। যেমন হয়তো যাদের খুব টিনেজ প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, খুব অল্প বয়সে যাদের বিয়ে হয়ে যাচ্ছে, যাদের অনেক ঘন ঘন বাচ্চা হচ্ছে, যাদের লো সোশিওইকোনমিক কন্ডিশন বা পার্সোনাল হাইজিনটা ওইভাবে মেনটেন হচ্ছে না, যারা অনেক বেশি বাচ্চা নিচ্ছে, স্মোকিং। তো এই ধরনের কিছু রিস্ক ফ্যাক্টর আছে যাদের নাকি জ্বরের মুখে ক্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর ইম্পর্টেন্ট একটা কন্ডিশন যেটা বলেছি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমরা কিন্তু জ্বরের মুখে ক্যান্সারটাকে কিছুটা প্রিভেন্ট করতে পারি বা আগে থেকে ডায়াগনোসিস করতে পারি। আমাদের কিছু ডায়াগনস্টিক টুল আছে, যেমন আমরা যদি প্যাপ স্মিয়ার করি, আমরা যদি জ্বরের মুখটা পরীক্ষা করি, তাহলে কিন্তু আগে থেকে জ্বরের মুখে কোনো চেঞ্জ আছে কিনা
অন্তত 5-10 বছর পরেও কি জ্বরের মুখে ক্যান্সার হবে কিনা সেটা কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। এর জন্যই কিন্তু আমরা জনসচেতনতা মানে গ্রো করার জন্য আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের প্যাপ স্মিয়ারটা করার জন্য বা জ্বরের মুখে ভাইরাল টেস্ট এগুলো করার জন্য, যাতে আমরা জ্বরের মুখে ক্যান্সারটা আগে থেকে নির্ণয় করতে পারি। খুব সুন্দর করে বলছিলেন ম্যাম। আসলে প্যাপ স্মিয়ার বা ভাইরাল টেস্ট এটি গুরুত্বটি বোঝানো খুব দরকার আমাদের এখন, যারা সব লেভেলের মা বোনদেরই আসলে এটির গুরুত্ব বোঝা উচিত, এবং সেটি খুব সুন্দর করে আপনি বুঝিয়ে দিয়েছেন ম্যাম। আমরা একটু ভ্যাকসিন নিয়ে শুনতে চাচ্ছিলাম যে এই ক্যান্সার প্রতিরোধে কি কোনো ভ্যাকসিন আদৌ আছে কিনা, সেটি থাকলেও কতটুকু কার্যকরী এবং কোন আচ্ছা, হ্যাঁ, বয়সে নেওয়া উচিত? আচ্ছা, জ্বরের মুখে প্রিভেনশনের জন্য যে ভ্যাকসিনটা আছে আমাদের অ্যাভেলেবেল আছে। তো এটা কিন্তু আমরা বলে থাকি যে মানে প্রি পিউবার্টাল এজেই দেওয়ার জন্য 9 বছর বয়স থেকেই কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া যায়। 9 বছর বয়সে মানে একদম পিউবার্টি হওয়ার আগেই যদি আমরা ভ্যাকসিনটা দিই তাহলে মানে দুটো ডোজেই হয়ে যায়। প্রথমে একটা ডোজ দিব, 6 মাস পরে একটা ডোজ। আর যারা নাকি একটু মানে এইজ হয়ে যারা দিবে তাদের জন্য এই ভ্যাকসিনের হচ্ছে 3টা শিডিউল। প্রথমে একটা দিতে হবে, 1 মাস পরে একটা দিবে, 6 মাস পরে একটা দিবে। তো সাধারণত এই ভ্যাকসিন গুলো কিন্তু খুবই ইফেক্টিভ এবং আমাদের দেশে সেটা অ্যাভেলেবেল হচ্ছে। আমরা কিন্তু সবাইকে এনকারেজ করছি যে জরায়ুর মুখের ক্যান্সারের মতো একটা মানে মৃত্যুঘাতী যেটা এই 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 মরণ ব্যাধি থেকে বাঁচার জন্য আমরা সবাইকে এনকারেজ করছি যে নিয়মিতভাবে জ্বরের মুখ পরীক্ষা করে সেটা জেনে নেওয়া যে কোনো তার পূর্ব লক্ষণ আছে কিনা, এবং অবশ্যই প্যাপ স্মিয়ার করে প্রত্যেককে আমরা বলছি যে জ্বরের মুখে ক্যান্সারের ভ্যাকসিন যেটা আছে সেটা নিয়ে নেওয়ার জন্য। এই ভ্যাকসিন কি ম্যাম, এটা খরচটা কিরকম? এটা কি জনসাধারণের রিচের মধ্যে আছে কিনা? হ্যাঁ, খরচটা তো একদম যে আমাদের গভর্নমেন্ট লেভেলে সেটা অ্যাভেলেবেল সেটা না, কেন আমাদের তো ভ্যাকসিন অনেক কিছুই আমাদের বাইরে থেকে হয়তো ইম্পোর্ট করতে হয়, কিন্তু আমাদের কোনো কোনো ফার্মাসিউটিক্যালস সেটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে এবং আমাদের এখানে আছে। তো আমি মনে করি যে একটা মৃত্যু ঝুঁকির চেয়ে একটা ভ্যাকসিনের জন্য যদি কিছু মানে কয়েক হাজার টাকা খরচও হয়, আমি মনে করি যে সেটা অবশ্যই সেটা আমাদের আমাদের হেলথের বেনিফিটের জন্য, মানে জীবনের বেনিফিটের জন্য অবশ্যই প্রত্যেকেই সেটা নিয়ে নেওয়া উচিত। অবশ্যই জীবনের মূল্য তো সবার চেয়ে বেশি, সবচেয়ে বেশি। বেশি, হ্যাঁ। জীবন আসলে অমূল্য, মূল্য নির্ধারণই করা যায় না। আমরা একটু ম্যাম এন্ডোমেট্রিওসিস নিয়ে কথা বলতে চাইছি, যে এন্ডোমেট্রিওসিস নিয়ে এখন খুব শোনা যাচ্ছে। তো এন্ডোমেট্রিওসিস এই রোগটি আসলে কি, এবং কি কি ধরনের সাইন সিমটম নিয়ে, উপসর্গ নিয়ে রোগীরা এসে থাকেন, কিভাবে চিকিৎসা দেওয়া হয়? আচ্ছা, এন্ডোমেট্রিওসিস এটা একটা খুবই একটা মানে জটিল কন্ডিশন আমি বলবো। আমাদের যে জরায়ু আছে, জরায়ুর এখানে 3টা লেয়ার আছে। একটা ভিতরে যে লেয়ার সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, তারপর হচ্ছে মাসেল লেয়ার, তারপর হচ্ছে সেরাস লেয়ার। তো এন্ডোমেট্রিয়াম যেটা, যে লেয়ারটা প্রতি মাসে ওখান থেকে মিনিস্ট্রেশন হয়, এন্ডোমেট্রিয়াম লেয়ারটাই হচ্ছে বের হয়ে আসে পিরিয়ডের মধ্যে। তো কখনো কখনো যদি এমন দেখা যায় যে যে এন্ডোমেট্রিয়ামটা যেটা আছে সেটা যদি ইউটেরাসের ভেতরে না থেকে এটা যদি বাইরে কোথাও যে থাকে, হয়তো মাসেলে রয়েছে বা অন্য কোথাও যদি ইমপ্ল্যান্টেশন হয়, সেই কন্ডিশনটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলে থাকি। তো সাধারণত দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস যে কন্ডিশনে থাকে, দেখা যায় যে এন্ডোমেট্রিয়াম লেয়ার বা গ্ল্যান্ড গুলো হয়তো ওভারিতে আছে বা পেরিটোনিয়াল কোনো ক্যাভিটিতে আছে বা ইউটেরোসেক্টাল লিগামেন্টের আছে। তাহলে দেখা যায় যে সাধারণভাবে পিরিয়ডের সময় হয় কি, যে পিরিয়ডের সময় যে পিরিয়ডের যে মিনিস্ট্রাল ব্লিডিংটা সেটা এন্ডোমেট্রিয়াম থেকে শেডিং হয়ে আমাদের যোনি পথ দিয়ে বাইরে বের হয়ে আসে। কিন্তু এন্ডোমেট্রিওসিস যাদের আছে তাদের দেখা যায় যে এই মিনিস্ট্রাল ব্লিডিংটা এটা হয়তো যোনি পথ দিয়ে বের হয়ে আসছে, কিন্তু তারা হয়তো পিছনে ব্যাকফ্লো হচ্ছে বা হয়তো পিছনের দিকে যে হয়তো ওভারিতে বা ইউটেরোসেক্টাল লিগামেন্ট বা পেরিটোনিয়াল ক্যাভিটিতে হয়তো সেটা অ্যাকুমুলেশন হচ্ছে। তো মানে নর্মাল পথে বের না হয়ে হয়তো উল্টো দিকে যাচ্ছে, রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন হচ্ছে, এবং এর জন্য দেখা যায় যে আমাদের ওভারি যে দুটো ওভারি আছে, ওভারিতে যে হয়তো প্রতি মাসে মিনিস্ট্রাল ব্লিডিংটা কিছুটা জমা হচ্ছে এবং আস্তে আস্তে দেখা যায় যে ওভারি দুটো অনেক মানে বড় হয়ে যাচ্ছে। ওখানে একটা কন্ডিশন হয় যেটাকে আমরা বলে থাকি এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্ট। প্রতি মাসে ওখানে ব্লিডিং হয়ে ব্লিডিংটা জমা হতে হতে দুটো ওভারিতে একটা এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্টের মতো হয়ে থাকে। তো এই কন্ডিশনটা কিন্তু দেখা যায় যে ইয়াং মেয়েদের থেকে শুরু করে এটা কিন্তু একদম মিড লেভেল বা এলডারলি মেয়েদেরও হয়ে থাকে, এবং এখানে একটা প্রচন্ড রকমের কন্ডিশন হয়ে থাকে যেটা
পিরিয়ডের সময় মেয়েদের কিন্তু প্রচন্ড পেইন হয়ে থাকে, যেটাকে আমরা মেডিকেল টার্মে ডিসমেনোরিয়া বলে থাকি। প্রচন্ড পেইন হয়, পিরিয়ডের একটু ইরেগুলারিটি হয়, পিরিয়ডটা অনেক বেশি হয়, এবং দেখা যায় যে এই যেহেতু মিনিস্ট্রেশনটা ওভারিতে যাচ্ছে, ওভারির ফাংশন গুলো কিন্তু হ্যাম্পার হয়, এবং আলটিমেটলি দেখা যায় যে তাদের হয়তো ওভুলেশনটা হ্যাম্পার হয়ে তারপরে দেখা যায় যে অ্যানোভুলেশন হয় এবং তাদের কিন্তু ইনফার্টিলিটি হয়ে যায়। তো আমাদের কাছে সাধারণত এন্ডোমেট্রিসের ক্ষেত্রে যে এন্ডোমেট্রিসিসের কন্ডিশনে যখন আমরা এসে থাকি, সাধারণত দেখা যায় যে হয়তো পিরিয়ডে পেইনের সমস্যা নিয়ে আসে অথবা বন্ধ্যাত্ব নিয়ে আসে। বন্ধ্যাত্ব যাদের আছে তাদেরকে আমরা ইনভেস্টিগেশন করে দেখতে পাই যে হয়তো তাদের এন্ডোমেট্রিওসিস আছে, অথবা হয়তো অনেক ইয়াং মেয়েরাও হয়তো অনেক পিরিয়ডের প্রবলেম নিয়ে আসছে, তারপরে দেখা গেল ইনভেস্টিগেশন করে দেখা গেল যে হয়তো তাদের হয়তো এন্ডোমেট্রিওসিস আছে অথবা কোনো চকলেট সিস্ট আছে, এই সমস্যাগুলো আমরা পেয়ে থাকি। জি ম্যাম, আমাদের অনেক দর্শকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার অনুমতি নিয়ে আমরা কিছু প্রশ্ন নিয়ে নিতে চাইছি এবং তার মাঝে মাঝে আমাদের আলোচনা তো আমরা কন্টিনিউ করবই। প্রশ্ন নিয়ে হ্যাঁ নিই ম্যাম। শিওর, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ সানজিদা মিম প্রশ্ন করেছেন, অবিবাহিত মেয়ের জন্য পিসিওডি এর ক্ষেত্রে হরমোনাল মেডিসিন গুলো কি বিবাহ হওয়ার আগে অবধি কন্টিনিউ করতে হবে? কেননা মেডিসিন গুলো বন্ধ হলেই পিরিয়ড ইরেগুলার হয়ে যায়। আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছে যে অবিবাহিত মেয়েদের পিসিওডি এর ক্ষেত্রে হরমোন নিতে হবে কিনা। আসলে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই কন্ডিশনটাই হচ্ছে একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে। তো সেখানে আরো কিছু মেকানিজম আছে, যেমন হয়তো ওখানে হরমোনাল, আমি যেটা বলেছি যে হরমোনাল চেঞ্জ হয়, যেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে যেটা ফিমেল হরমোন যেটা থাকে, যেটা মেইনলি হরমোন, সেই হরমোনের এবং মেল হরমোনের যে প্রপোর্শনটা দেখা যায়, মেল হরমোনের প্রপোর্শনটা ওখানে বেড়ে যায়। তো এই জন্য দেখা যায় যে মেয়েদের কিছু কিছু প্রবলেম হয়, পিরিয়ডের ইরেগুলারিটি হয়ে থাকে, এবং এই ধরনের মেয়েগুলো কিন্তু দেখা যায় অনেক বেশি ওভারওয়েট হয়ে যায়। এবং তাদের দেখা যায় যে মেল হরমোন যেহেতু বেশি থাকে, তাদের দেখা যায় যে হয়তো বডিতে কিছু হেয়ার গ্রোথ, এক্সেসিভ হেয়ার গ্রোথ, হয়তো মুখে মানে মস্টেকের মতো কিছু হয় বা এক্সেসিভ হেয়ার গ্রোথ হয়, বডিতে হেয়ার গ্রোথ হয়ে যায়, পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্ট মর্টালিটি যেটা হয়ে থাকে, আমরা প্রথমেই বলে থাকি যে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য। যদি সে ওভারওয়েট হয়ে থাকে, তাকে এক নম্বরই হচ্ছে তাকে ওয়েটটা রিডাকশন করতে হবে। সেটার জন্য ডায়েট বা ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ করে ওয়েটটা রিডাকশন করতে হয়। এবং তাদের যে পিরিয়ডের যে ইরেগুলারিটি, যেটা বলেছে যে হরমোনাল কিছু চেঞ্জের জন্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইয়াং মেয়ে হলেও আনমেরিড মেয়ে হলেও কিন্তু আমাদের হরমোনের ট্রিটমেন্ট নিতে হয়। যেটা যে পেশেন্ট যেটা প্রশ্ন করেছে যে হরমোনাল ট্রিটমেন্ট দিতে হবে কিনা, আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু হরমোনাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। কেন আমি আগেই বলেছি যে এখানে হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়, তো সেক্ষেত্রে আমাদের হরমোনাল কিছু ট্রিটমেন্ট দিতে হতে পারে। আর আমরা প্রথমেই বলেছি যে আমাদের ওয়েট রিডাকশন করতে হয়, মানে ওয়েট রিডাকশনের জন্য ডায়েট এবং এক্সারসাইজ, এবং এখানে দেখা যায় যে পেশেন্টদের কিছুটা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, এর জন্য আমরা অ্যান্টি ডায়াবেটিক টাইপের ড্রাগস সেটাও আমরা দিয়ে থাকি। তো আলটিমেটলি আমরা পেশেন্টকে টোটালি কাউন্সেলিং করি তার বডি ওয়েটটাকে অপটিমাম রাখার জন্য, তার লাইফস্টাইল মডিফিকেশনের জন্য, কিছু আমরা তার সাইকোলজিক্যাল সাপোর্টের জন্য আমরা কিছু তার সাইকোলজিক্যাল সাপোর্টের জন্য তার কাউন্সেলিং করে থাকি। তার কিছু হরমোনাল যদি প্রয়োজন হয় হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে থাকি, এবং তার প্রয়োজন হলে আমরা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগসও দিয়ে থাকি। খুব সুন্দর করে বলছিলেন, আশা করছি দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মিম হাসান প্রশ্ন করেছেন, তার পিরিয়ড হয়েছিল জানুয়ারি মাসের 25 তারিখে, এপ্রিলের 4 তারিখে হালকা বাদামি কালারের রক্ত দেখেছেন এবং 5 তারিখে ছোট রক্তের চাকা দেখেছেন, আর কিছু যায়নি। 10, 11, 12 হালকা বাদামি কালারের মতো যাচ্ছে, বয়স 26+, ওজন 69 কেজি, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। উনি পরামর্শ চেয়েছেন ম্যাম। না, উনি কি ম্যারিড না আনম্যারিড আমি বুঝতে পারছি না। মিম কি প্রথম পেশেন্টটাই, যে পেশেন্ট ইনি প্রশ্ন ইনি করেছিলেন? দ্বিতীয় মিম, ইনি আচ্ছা, হচ্ছেন কিন্তু মিম উনি কি হাসান। উনি কি উনি ম্যারিড নাকি আমি সেটা জানতে, উনি কি ম্যারিড নাকি আহ আনম্যারিড, এটা জানা দরকার। দর্শক দর্শক সেটি যদিও উল্লেখ করেননি, তবে ওনার হুম, প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে যে উনি ম্যারিড, এবং আম, দর্শক এটি উল্লেখ করলে আসলে আমাদের জন্য ভালো হতো, আদৌ আপনি ম্যারিড কিনা বা আপনার আগে কোনো বেবি আছে কিনা, আগে কোনো অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা, এগুলো জানলে আমাদের জন্য আহ, সুবিধা হতো। তো যেহেতু ফেসবুকের প্রশ্ন, দর্শক যেটুকু ইনফরমেশন দিয়েছে তার উপর ভিত্তি করে কি আমরা কোনো পরামর্শ আচ্ছা দিতে পারি কিনা ম্যাম? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার কেন প্রশ্ন হচ্ছে যে সে ম্যারিড কিনা,
না। ম্যারিড হলে কিন্তু প্রথমেই যেহেতু তার পিরিয়ডটা বন্ধ আছে, তাহলে প্রথমেই কিন্তু আমাকে চিন্তা করতে হয়তো বা সে প্রেগনেন্ট, হ্যাঁ প্রেগনেন্ট। আর যদি সে আনমেরিড হয় তাহলে হয়তো যদি তার পিরিয়ড ইরেগুলার থাকে তাহলে ধরে নিতে হবে যে তার পিরিয়ডটা ইরেগুলারের জন্য কোনো কারণ আছে কিনা, তার আগেও কি পিরিয়ডটা ইরেগুলার ছিল কিনা। তাহলে আমাকে প্রথমে একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হবে যে আল্ট্রাসাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। তার পিরিয়ড ইরেগুলারের জন্য তার হরমোন প্রোফাইল গুলো আমরা করে দেখে নেই, যেমন হরমোনের মধ্যে আছে তার থাইরয়েড হরমোন, প্রোলেকটিন হরমোন, এগুলাতে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো আমাকে করে দেখে নিতে হবে। আর আমি যেটা প্রথমেই বলেছিলাম যে সে কি ম্যারিড নাকি, ম্যারিড হলে যদি তার প্রেগনেন্সি হওয়ার পসিবিলিটি থাকে তাহলে প্রথমেই আমি একটা আল্ট্রাসাউন্ড করে আমি একটা প্রেগনেন্সি টেস্ট করে দেখে নিব যে সে প্রেগনেন্সি আছে কিনা অথবা বিটা এসসিজি। তো আমার মনে হয় যে আমি যেভাবে বলেছি সেভাবে করলেই হবে। তাকে আল্ট্রাসাউন্ড অবশ্যই করে দেখে নিতে হবে, প্লাস যেটা বলেছি যে তার থাইরয়েড হরমোন প্রোফাইলটা করতে হবে, প্রোলেকটিনটা করতে হবে। আর যদি ম্যারিড হয় তাহলে প্রেগনেন্সি টেস্টটা করে দেখে নিবে। আর যদি প্রেগনেন্সি হয় তাহলে তো সে প্রেগনেন্সি কন্টিনিউ করবে। আর যদি সে আনমেরিড হয়, পিরিয়ডে যদি ইরেগুলারিটি থাকে, তাহলে সাধারণত আমরা কিছু হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে আমরা সেটা পিরিয়ডটাকে আমরা রেগুলারাইজ করার চেষ্টা করি, এবং তাছাড়া যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সেটাকে কারেকশন করি। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আরেকজন দর্শক আফরিন প্রশ্ন করেছেন যে তার বয়স 24 বছর, 23 দিন পর পর তার পিরিয়ড হয়, পিরিয়ড একদিন হয়, এর পরের দিন তিনি সুস্থ হয়ে যান, এটা কোনো প্রবলেম কিনা, কোনো ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন আছে কিনা জানতে চাইছেন। আচ্ছা, 24 বছর বয়স, তার 23 দিন পর পর পিরিয়ড হয়। আসলে এবং আমাদের একদিন পিরিয়ডের থাকে। একদিন থাকে। আমাদের পিরিয়ডের সাইকেলটা যেটা, এটা আমরা বলে থাকি যে 21 থেকে 35 ডেজ এর মধ্যে যদি হয় তাহলে কিন্তু আমরা সেটা নরমাল ধরে নেই। মানে 3 উইকস থেকে 5 উইকস পর্যন্ত। তো যেহেতু তার 23 দিন পর পর হচ্ছে, কাজে সাইকেলটা এখানে আমি নরমালি ধরতে পারি। কিন্তু পিরিয়ডটা মাত্র একদিন থাকছে, একদিন সাধারণত 2 থেকে 5 দিন বা 7 দিন পর্যন্ত হলে সেটাকে আমরা নরমাল ধরে থাকি। তো একদিন হয়েছে, এখানে হতে পারে যে তার হয়তো বা ওভারওয়েট হতে পারে, তার থাইরয়েডের কোনো প্রবলেম থাকতে পারে, তার প্রোলেকটিন হরমোনের কোনো প্রবলেম থাকতে পারে। তো আমার মনে হয়, বা তার ওয়েটটা কি বেশি কিনা। তো আমার মনে হয় যে যেহেতু মাত্র একদিন থাকছে, সে তার একটু মানে বেসলাইন ইনভেস্টিগেশন যেমন সিবিসি, ইউরিন, ডায়াবেটিস এগুলো একটু করে নিবে, প্লাস থাইরয়েড হরমোনটা, প্রোলেকটিন হরমোনটা অবশ্যই করে নিবে। এবং তার যদি ওয়েট যদি বেশি থাকে তাহলে অবশ্যই কিন্তু ওয়েটটা একটু ফিজিক্যাল এক্সারসাইজ প্লাস ডায়েট কন্ট্রোল করে ওয়েটটাকে অপটিমাম করার চেষ্টা করবে। তো আর এখানে আমরা সবসময় অ্যাডভাইস করে থাকি তাকে হেলদি ফুড যেটা সেটা নিতে হয়, ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম এগুলো কিন্তু সবসময় সবাইকে নিতে হয়। তো এগুলোর কোনো ঘাটতি আছে কিনা সেটারও প্রয়োজন আছে। তো সেগুলো কিন্তু তাকে নিয়মিত খাবার দাবার কিংবা ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এগুলো খেয়ে সেগুলোকে কিন্তু তাকে অপটিমাম রাখতে হবে। তো আমি যেভাবে বলেছি ইনশাল্লাহ সেভাবে অ্যাডভাইস নিলেই হয়তো তার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। আশা করছি দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ইমরান লিথু যে প্রশ্নটি করেছেন আমরা যদিও সেটি আলোচনা করে ফেলেছি, তারপরে দর্শকের প্রশ্নটি নিচ্ছি ম্যাম। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে একজন মেয়েকে কত বছর বয়সে টিকা নেওয়া উচিত তিনি জানতে চেয়েছেন। আচ্ছা, তার বয়স কত আছে আমি জানি না বা ম্যারিড কিনা। একদম যদি সে টিনেজ হয়, যদি 9 বছরের আগে হয় তাহলে 2 টো ডোজ নিতে হবে। 9 বছরে একটা, তারপরে প্রথম ডোজ দিয়ে 6 মাস পরে সেকেন্ড ডোজ নিবে। আর তার যদি বয়স আরেকটু বেশি হয় তাহলে 3টা ডোজ নিতে হবে। প্রথমে একটা নিবে, 1 মাস পরে একটা, আর থার্ড ডোজটা হচ্ছে 6 মাস পরে। এটাই আমাদের এখন শিডিউল যেটা আছে। মণি ভট্টাচার্য প্রশ্ন করেছেন তার সিজার হয়েছে 35 দিন, ব্লিডিং 15 দিনেই অফ হয়ে গিয়েছিল, বাট এখন আজকে থেকে আবার ব্লিডিং শুরু হচ্ছে, তবে অল্প পরিমাণে, এটা কেন হচ্ছে তিনি জানতে চেয়েছেন। আচ্ছা, 35 দিন আগে সিজার হয়েছে, এখন একটু ব্লিডিং হচ্ছে। অ্যাকচুয়ালি সিজারের পরে কিন্তু আমরা যেটা বলি পিরপুরিয়াম, যেটা 6 উইকস, হ্যাঁ? 6 উইকস পর্যন্ত কিন্তু ব্লিডিং হতেই পারে, হ্যাঁ? অন এন্ড অফ ব্লিডিং হতে পারে। তো এটাতে টেনশন করার কিছু নেই, এটাও নরমাল। আ কা হ হয়তো দেখা গেল যে আজকে হয়েছে, ১ দিন ২ দিন হয়েছে, আবার হয়তো ২-১ দিন অফ হয়ে আবার হতে পারে। 40 ডেজ পর্যন্ত কিন্তু ব্লিডিংটা হতে পারে। কাজেই তার টেনশনের কিছু নেই। এটা হয়তো তার পিরিয়ডের মানে পিরপুরিয়ামের যে ব্লিডিং সেটাই হতে পারে। আবার এমনও হতে পারে যে তার হয়তো পিরিয়ড নরমাল 15 দিন ছিল, এখন নতুন করে পিরিয়ড শুরু হয়েছে। এটাও হতে পারে। কিন্তু যদি তাকে ২-১ দিন আমি একটু অবজার্ভ করতে বলব,
যদি দেখা যায় যে অনেক বেশি ব্লিডিং হচ্ছে বা তলপেটে ব্যথা হচ্ছে, তাহলে একটু ওনার যে কনসালটেন্ট আছে তাকে দেখিয়ে নেবে। তাছাড়া টেনশনের তেমন কিছু নেই। জেবিন হলি প্রশ্ন করেছেন, এইবার তার পিরিয়ড হওয়ার আগে তলপেটের একদম নিচে খুব জ্বালা-পোড়া করেছে। এর আগে এমনটি কখনো হয়নি। এটি জরায়ুর কোনো সমস্যা কিনা? পিরিয়ড নিয়মিত হয়, তবে খুব কম হয়, 2 দিন থাকে। এটা কেন? তার বয়স 25 বছর। আচ্ছা। পিরিয়ডের আগে একটু তো ব্যথা হতেই পারে। এটা মানে যেটাকে আমরা ডিসমেনরে বলে থাকি। এটা কিন্তু খুব ন্যাচারাল যে পিরিয়ড শুরু হওয়ার ১ দিন আগে একটু ব্যথা হয়। তারপরে পিরিয়ডটা শুরু হলে পেইনটা আবার চলে যায়। এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু এবার যদি তার আনইউজুয়াল ব্যথা হয়, অনেক সময় কিন্তু ইউরিনারি ইনফেকশন এর জন্য কিন্তু এই তলপেটে ব্যথা হতে পারে। এবং ইউরিনারি ইনফেকশনটা কিন্তু আমাদের মেয়েদের জন্য বা বিবাহিত মেয়েদের জন্য খুব একটা কমন ইনসিডেন্স। তো সেই ধরনের কোনো কিছু তার আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। সাধারণত ইউরিন ইনফেকশন হলে দেখা যায় যে ইউরিনটা একটু বেশি হচ্ছে, পেশাবে জ্বালা-পোড়া হচ্ছে, বা মানে পেশাবের কালারটা হয়তো মানে একটু মানে হাই কালার ইউরিন হচ্ছে। তো এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখে নেবে। আর ব্যথার জন্য সাধারণত আমরা বলে থাকি যে সিম্পল একটা প্যারাসিটামল বা অ্যান্টিস্পাজমোটিক টাইপের কোনো কিছু খেয়ে নেবে। পানিটা একটু বেশি করে খাবে। এবং পিরিয়ডের সময় যে মেনস্ট্রুয়াল হাইজিনটা, এটা কিন্তু সবার জন্য খুব মানে মেনস্ট্রুয়াল হাইজিনটা খুব ভালো করে মেনটেন করতে হয়। এবং পিরিয়ডের সময় ও যেটা বলেছে যে পিরিয়ড মাত্র ১ দিন থাকে। তো তার কোনো রক্তশূন্যতা আছে কিনা একটু হিমোগ্লোবিনটা টেস্ট করে দেখে নিবে। প্রয়োজনে একটু থাইরয়েড হরমোনের যে প্রোফাইলটা আছে সেটা দেখে নেবে যে থাইরয়েড হরমোনটা ঠিক আছে কিনা, তার ওয়েটটা ঠিক আছে কিনা, অপটিমাম ওয়েট রাখতে হবে। এবং একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা রেগুলার রাখবে এবং তার আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম এগুলা তার মানে যে খাদ্যাভ্যাসের মধ্যেও থাকতে হবে। প্লাস প্রতিদিনই কিন্তু আমরা একটা মেয়েদের বলে থাকি যে একটা ক্যালসিয়াম ট্যাবলেট প্লাস আয়রন ট্যাবলেট এগুলো যাতে নিয়মিত সে মানে নিয়মিতভাবে যাতে নেয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো আমি মনে করি যে ওনাকে যেই অ্যাডভাইস গুলো দিয়েছি সেগুলো সে মেনটেন করে চলবে। তারপরে যদি প্রয়োজন হয় তাহলে কোনো গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে নিবে। খুব সুন্দর অ্যাডভাইস দিয়েছেন ম্যাম। দর্শকের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি দর্শক তার প্রশ্নের উত্তর পেয়েছেন। সারোয়ার সরকার প্রশ্ন করেছেন, প্যাপ স্মিয়ার নেগেটিভ ফর ম্যালিগনেন্সি, ইনফ্লামেটরি লেশন, মার্কেট স্কোয়ামাস মেটাপ্লাসিয়া জানুয়ারি 20 তে টেস্ট করিয়েছিলেন এবং জরায়ুর ইনফেকশন হয়েছিল, ভ্যাকসিন দিয়েছেন। অনেকে বলে যে ভ্যাকসিন দিলে ডিম্বাণু হয় না, এটি কতটুকু সত্যি? তিনি উল্লেখ করেছেন যে তার বয়স 27 বছর, ওজন 66 কেজি এবং 1.5 বছর আগে একটি মিসক্যারিয়েজ হয়েছিল, তখন প্যাপ স্মিয়ার করিয়েছিলেন। দর্শককে কি পরামর্শ দেবেন ম্যাম? আচ্ছা, উনি অনেকগুলো সিনারিও বলেছে। তো প্যাপ স্মিয়ারের ব্যাপারে যেটা হচ্ছে আমরা বলে থাকি যে প্রতি ৩ বছর পর সেটা রিপিট করতে হয়। একবার যদি প্যাপ স্মিয়ার নেগেটিভ আসে তাহলে নেক্সট সে ৩ বছরের জন্য মোটামুটি সে মানে কনফার্ম যে মানে হয়তো পসিবিলিটি নেই। আর ৩ বছর পরে আবার রিপিট করতে বলে থাকি। তার সে যেহেতু ১.৫ বছর আগে করেছে এটা নেগেটিভ ছিল, কাজে এখন তার ওয়ারিড হওয়ার কিছু নেই। সে ১.৫ বছর পরে আবার করে নিবে। আর প্যাপ স্মিয়ারে অনেক সময় আসে যে ইনফ্ল্যামেটরি লেশন, ওটা হয়তো জরায়ুতে একটা ইনফেকশন থেকে হয়ে থাকে। কাজে এটাতেও কোনো কিছু টেনশনের কিছু নেই। সাধারণত জরায়ুতে ইনফেকশন থাকলে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে আমাদের জরায়ুর বিভিন্ন সমস্যার মধ্যে জরায়ুতে ইনফেকশন বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ একটা কন্ডিশন যেটা প্রায়ই আমরা পেয়ে থাকি। তো ওনার হয়তো বা সেই ধরনের কিছু একটা পসিবিলিটি আছে। সাধারণত সেই ক্ষেত্রে আমরা 1 কোর্স অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। অনেক সময় অ্যাজিথ্রোমাইসিন বা মানে অ্যাজিথ্রোমাইসিন বা সাথে মেট্রোনাইডাজোলের 1 কোর্স আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি তার ইনফেকশনের জন্য। তো প্রায় দেখা যায় যে এ ধরনের একটা 1 কোর্স অ্যান্টিবায়োটিক নিলে হয়তো পরবর্তীতে সে অনেক দিনই হয়তো ভালো থাকে। কাজে যেহেতু ১.৫ বছর আগে করা হয়েছে সেটা নেগেটিভ ছিল, কাজে তার আবার মানে ৩ বছর পরে আবার রিপিট করলেই হবে। আর ১ কোর্স অ্যান্টিবায়োটিক খেলেই হয়তো তার ইনফ্ল্যামেশন যেটা আছে বা যে প্রবলেমটা আছে সেটা হয়তো সলভ হয়ে যাবে। আমরা ইনফেকশন নিয়ে যেহেতু কথা আসলো, আমরা মাঝখানে একটু শুনে নিতে চাই ম্যাম পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ সম্পর্কে, যেটি নিয়ে আপনি অনুষ্ঠানের শুরুতেই নামটি বলেছিলেন। তো এই যে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এটি আসলে কি এবং কি কি ধরনের উপসর্গ থাকে? অ্যান্টিবায়োটিক ইনফেকশন এই কথাগুলো আসলো, তো এই সুযোগে আমরা এটি একটু শুনে নিতে চাই। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি, এটা হচ্ছে আমাদের প্রজনন তন্ত্রের একটা সংক্রমণ। সাধারণত দেখা যায় যে আমাদের
প্রজনন তন্ত্রের নিচের অংশ থেকে সংক্রমণ বা জীবাণু যদি উপরের অংশে, আমাদের যে উপরের অংশ যেগুলো আছে যেমন জরায়ু, ডিম্বাণু, ডিম্বাশয়, ডিম্বনালী, এই অঙ্গগুলির যদি ইনফ্ল্যামেশন হয় সেটাকে আমরা বলে থাকি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে এই ইনফেকশন গুলো সাধারণত আমাদের মানে যৌন মানে আমাদের সেক্সুয়াল ইন্টারকোর্সের সাথে একটা রিলেশন আছে, সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে সেটা ট্রান্সমিটেড হতে পারে। আবার অনেক সময় আমাদের আয়াক্ট্রোজেনিক কোনো মানে কন্ডিশনের জন্য হতে পারে, হয়তো যদি কোনো আনহাইজেনিক ভাবে যদি কোনো অপারেশন হয়ে থাকে, যদি কোনো এমআর হয়ে থাকে, ডিএনসি হয়ে থাকে, আইইউসিটি থাকে, সেক্ষেত্রেও কিন্তু যদি আনহাইজেনিক ওয়েতে এগুলো কিছু করা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু মানে আমাদের প্রজননতন্ত্রের সংক্রমণ হতে পারে। আবার আমার ভিতরে কোনো এন্ডোজেনাস অর্গানিজম দিয়েও সেই সংক্রমণ হতে পারে। কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যে অর্গানিজম গুলো আছে সেগুলো দিয়েও কিন্তু জ্বরের সংক্রমণ হতে পারে। কাজে সাধারণত দেখা যায় এই সমস্ত ক্ষেত্রে মেয়েদের তলপেটে ভীষণ ব্যথা হয়, পিরিয়ডটা হয়তো একটু অনিয়ম হয়ে যায়, পিরিয়ডের সময় পেইন হয় বা ডিসমেনোরিয়া হয়, পিরিয়ডের অনিয়ম হয়, এবং দেখা যায় অনেক ক্ষেত্রেই মানে দুর্গন্ধযুক্ত স্রাব বা অতিরিক্ত স্রাব যেয়ে থাকে। আর পিরিয়ডের একটা অনিয়ম হয়ে যায়, তলপেটে প্রচন্ড ব্যথা হয়, এবং এই ইনফেকশন গুলো যদি একিউট ইনফেকশন হয় তাহলে অনেক সময় টেম্পারেচার থাকতে পারে, জ্বর থাকতে পারে। তো সাধারণত এই ইনফেকশন গুলো অনেক সময় একিউট ইনফেকশন হয়, আবার অনেক সময় দেখা যায় যে একিউট ইনফেকশন হতে 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 একটা ক্রনিক পেলভিক ইনফ্লেমেটরি ইনফেকশন হয়ে বা তার কমপ্লিকেশন হয়ে থাকে। তো এই ইনফেকশন গুলো যদি আমরা যথারীতি যদি ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু এগুলো বিভিন্ন কমপ্লিকেশন হয়ে যায়। যেমন এই পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ থেকে দেখা যায় যে জরায়ুতে ক্রনিক ইনফেকশন হয়ে টিউবগুলো ব্লক হয়ে দেখা গেল যে বন্ধ্যাত্ব হয়ে গেল, অথবা টিউবগুলো ব্লক হয়ে দেখা গেল যে তার প্রেগনেন্সিটা একটোপিক প্রেগনেন্সি হয়ে গেল, ক্রনিক একটা পেলভিক পেইন হয়ে গেল। তো এই ধরনের কমপ্লিকেশন গুলো সাধারণত হয়ে থাকে। ইউটেরাইন প্রোলাপস নিয়ে একটু শুনতে চাইবো ম্যাম। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা নারীরা রয়েছেন তারা অনেকেই কিন্তু এই প্রোলাপসের সমস্যাটি নিয়ে ভুগে থাকেন এবং হয়তোবা লজ্জার কারণে বলতে পারেন না, এবং তখন দেখা যায় যে আমরা জানি যে এটা বিভিন্ন ডিগ্রি আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, এবং একটা সময়ে এটা হয়তোবা আর মানে ওই যে ট্রিটমেন্ট লেভেলেও থাকে না, খুব বাজে অবস্থা নিয়ে হয়তো রোগীরা এসে থাকেন, যেটি আমরা আউটডোর বেসিসে বা ইমার্জেন্সি বেসিসে দেখে থাকি। তো এটি নিয়ে কি বলবেন ম্যাম, ইউটেরাইন প্রোলাপস? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা একটা খুবই মানে ইম্পর্টেন্ট কন্ডিশন। তো প্রলাপসটা যদিও মানে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, বয়স্ক যারা মানে মেনোপজ যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো আগে কিন্তু অনেক দেখা যেত, যদিও এখন আমাদের লাইফস্টাইল বা ছোট ফ্যামিলি, হ্যাঁ, এর জন্য হয়তো প্রলাপসটা আমরা অত বেশি দেখি না। আর সাধারণত গ্রামাঞ্চলে কিন্তু প্রলাপস প্রচুর আছে। হ্যাঁ, তো প্রলাপসের জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন যাদের অনেক বেশি বেবি হচ্ছে, যাদের হোম ডেলিভারি হচ্ছে। গ্রামাঞ্চলে দেখা যায় যে আমাদের মহিলারা হয়তো হসপিটালে ডেলিভারি হয় না, তাদের বাসায় ডেলিভারি করছে, প্রতি বছর বছর বেবি হচ্ছে। এবং দেখা যায় আরেকটা, তারা হয়তো ডেলিভারির পরে সাথে সাথেই হয়তো তারা তাদের হাউস হোল্ড ওয়ার্কে মানে চলে যাচ্ছে, হ্যাঁ, তাদের মানে সাংসারিক কাজকর্মে চলে যাচ্ছে। একটা ডেলিভারির পরে যে পর্যাপ্ত পরিমাণ যে রেস্টের প্রয়োজন, আমরা বলে থাকি 6 উইকস একটা রেস্টের প্রয়োজন হয়, অথবা সিজারের পরে 6 মাস পর্যন্ত রেস্টের প্রয়োজন হয়, সেগুলো না করে হয়তো তারা সাথে সাথে কাজে চলে যাচ্ছে। এই জন্য গ্রামাঞ্চলে কিন্তু এই কন্ডিশনটা বেশি দেখা যায়। দেখা যায় যে জরায়ুটা যেখানে থাকার কথা সেটা হয়তো আস্তে 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 বের হয়ে আসে। এবং সবচেয়ে বেশি প্রবলেম হয় যখন নাকি একটা নারী তার ম্যানোপজ স্টেজে আসে। ম্যানোপজ যখন শুরু হয়, যখন তার মাসিকটা বের হয়ে মানে বন্ধ হয়ে যায়, তখন হরমোন ডেফিসিয়েন্সির জন্য দেখা যায় যে প্রলাপসটা তখনই বেশি মানে এটা প্রকাশ পায়। তো আমাদের দেশের না, আমাদের দেশে মায়েরা, আমাদের দেশের আমাদের বয়োজ্যেষ্ঠরা এত বেশি ইনোসেন্ট, তারা কিন্তু বুঝেই না যে এটা একটা প্রবলেম এবং তারা সেটা লুকিয়ে রাখতে চায়। এর জন্য একদম যখন লাস্ট স্টেজে আসে তখনই কিন্তু তারা এই প্রবলেমগুলো নিয়ে আসে, এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে জরায়ুটা বের হয়ে আসছে। তো এই কন্ডিশনটা কিন্তু অনেকটাই প্রিভেন্ট করা যায়। আমরা যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে এগুলো যদি আমরা একটু আগে থেকে প্রিভেন্ট করি তাহলে কিন্তু এই কন্ডিশনগুলো হয় না। আর এই কন্ডিশনগুলো যখন হয়েই যায় তখন কিন্তু আমাদের ট্রিটমেন্ট মানে লাস্ট স্টেজে যখন আসে তখন কিন্তু আমাদের হয়তো সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যেতে হয়। সাধারণত মেডিকেল ট্রিটমেন্টে কিন্তু এই প্রোলাপস কন্ডিশনটা ভালো করা যায় না, একদম সার্জিক্যাল কন্ডিশনে। সার্জিক্যাল ট্রিটমেন্টে আমাদের জরায়ু ফেলে, যেটা আমরা ভ্যাজানাল হিস্টেক্টমি বলি, ভ্যাজানাল হিস্টেক্টমি করেই মানে এই কন্ডিশনটাকে কারেকশন করতে হয়।
দর্শকরা আমাদের সাথে রয়েছেন ম্যাম, দর্শকদের প্রশ্নে আবার চলে যাচ্ছি। হ্যাঁ, কামরুল হাসান তার স্ত্রীর জন্য প্রশ্ন করেছেন যে পরপর 2বার তার স্ত্রীর গর্ভপাত হয়ে গেছে, 4 এবং 5 মাসের মধ্যে এরকম হয়, কেন এরকম হয় সেটি জানতে চেয়েছেন। যদিও দর্শক যদি তার স্ত্রীর বয়স এবং আনুষঙ্গিক অন্য কোনো রোগ আছে কিনা সেটি যদি একটু বলতেন ভালো হতো। ম্যাম কি বলবেন ওনাকে? আচ্ছা। আম খুবই একটা প্যাথেটিক সিনারিও, যেটা বলেছে ২ বার মানে মিসক্যারেজ হয়ে গেছে এবং উনি বলেছে ৪ মাসে ৫ মাসে হয়েছে। তো আমাদের মানে মিসক্যারেজ গুলো এটা বিভিন্ন টাইপের আছে। একটা আছে ফার্স্ট ট্রাইমেস্টারে, যেটা ১ম ৩ মাসে যেগুলো হয় সেটার জন্য কিছু, কিছু কারণ থাকে। আবার ৩ মাসের পরে যে মিসক্যারেজ গুলো হয় সেগুলোর জন্য একটু অন্যরকম কারণ থাকে। তো যেগুলো নাকি লেট মিসক্যারেজ হয় সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কারণের জন্য মিসক্যারেজ হতে পারে। একটা হয়তো মায়ের হয়তো কোনো মেডিকেল কন্ডিশন থাকতে পারে, যেমন তার ডায়াবেটিস হতে পারে, তার হাইপারটেনশন থাকতে পারে, তার থাইরয়েডে কোনো প্রবলেম থাকতে পারে, ইমিউনোলজিক্যাল কোনো ডিসঅর্ডার থাকতে পারে। আর এখানে যেহেতু মিড ট্রাইমেস্টারে মিসক্যারেজ হচ্ছে, সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জরায়ুতে যদি কোনো প্রবলেম থাকে, যেমন যেটা আমি প্রথমেই আলোচনা করেছিলাম যে জরায়ুর টিউমার, জরায়ুতে যদি কোনো টিউমার থাকে, জরায়ুতে যদি কোনো জন্মগত ত্রুটি থাকে, সেক্ষেত্রেও কিন্তু মিসক্যারেজ হতে পারে সেকেন্ড ট্রাইমেস্টারে। আরেকটা কন্ডিশন যেটা থাকে, যে জ্বরের মুখটা যদি ইনকম্পিটেন্ট হয়, যেটাকে আমরা সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলি, সে জ্বরের মুখটা যেটা নর্মালি বন্ধ থাকার কথা ওটা যদি একটু লুজ থাকে বা শর্ট থাকে, যেটাকে আমরা সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলি, সেক্ষেত্রেও কিন্তু ৪-৫ মাসের সময় মিসক্যারেজ হয়ে যেতে পারে। তো আমার ওনার প্রতি যেটা অ্যাডভাইস থাকবে, উনি অবশ্যই এই নেক্সট টাইম প্রেগনেন্সি নেওয়ার আগে উনি ভালো কোনো গাইনোকোলজিস্টকে দেখিয়ে উনি থরো ইনভেস্টিগেশন করে নিবে যে ওনার কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, ওনার ডায়াবেটিসটা নর্মাল কিনা, ব্লাড সুগার, ওনার কোনো প্রেশারের প্রবলেম আছে কিনা, থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা। আমরা অনেক সময় টর্চ ইনফেকশনের জন্য এরকম হতে পারে, টর্চ স্ক্রিনিং করে নেই। তো সবকিছু থরো ইনভেস্টিগেশন করে একটা আল্ট্রাসাউন্ড করে তারপর উনি প্রেগনেন্সি নেবেন। এবং প্রেগনেন্সির ৩ মাস আগে থেকে আমরা বলে থাকি যে জিঙ্ক, ফলিক অ্যাসিড এগুলো কিন্তু নেওয়ার জন্য। যদি কোনো ইনফেকশন থাকে তাহলে অ্যান্টিবায়োটিক নিবে। তারপরে একদম ভেরি বিগিনিং উনি একদম গাইনোকোলজিস্টের কনসালটেশনে থাকবে, আল্ট্রাসাউন্ড করে দেখে নেবে কোনো প্রবলেম আছে কিনা। আশা করি যে উনি ওনার যে প্রবলেমটা সেটা থেকে অবশ্যই ওভারকাম হতে পারবে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো অবশ্যই আমরা সেটার ট্রিটমেন্ট, যথাযথ ট্রিটমেন্ট নিলে অবশ্যই উনি সাকসেসফুল হবেন। এবং ওনার প্রতি আমার সেই ধরনের মানে দোয়া থাকলো যে উনি নিশ্চয়ই এবার উনি সাকসেসফুল হবেন। ইনশাআল্লাহ আমরাও দর্শকের জন্য শুভকামনা করছি যে এবার সাকসেসফুল একটি প্রেগন্যান্সি উনি লিড করতে পারুন। আসমা আখি প্রশ্ন করেছেন, তার চকলেট সিস্ট অপারেশন করা হয়েছে, এরপরে বেবি নেয়ার মেডিসিন খেয়েছেন বাট কনসিভ করেননি, আবার রাইট ওভারিতে চকলেট সিস্ট হয়েছে। তার মানে ওনার আগের বার হয়তো লেফট ওভারিতে অপারেশন হয়েছিল। আমার হাইপোথাইরয়েডিজম আছে এবং 75 মিলিগ্রাম থাইরিন খাচ্ছি, আমি এখন কি করতে পারি? 5 বছর হলো বিয়ে হয়েছে, বয়স 29। ওনাকে কি পরামর্শ দিবেন ম্যাম? আচ্ছা, এই কন্ডিশনটা একটা খুবই প্যাথেটিক কন্ডিশন। আমরা যে কন্ডিশনটা নিয়ে প্রথমে আলোচনা করছিলাম যে এন্ডোমেট্রিওসিস বা এন্ডোমেট্রিওটিক সিস্ট, তো উনি সেই কন্ডিশনে আছে। তো ওনার এখানে দুটা প্রবলেম, একটা হচ্ছে ওনার থাইরয়েডের প্রবলেম আছে, থাইরয়েডে তো একটু ইনফার্টিলিটি হয়, সাবফার্টিলিটি হয়। আরেকটা হচ্ছে ওনার চকলেট সিস্ট আছে এবং রিকারেন্ট চকলেট সিস্ট হয়েছে। তো রিকারেন্ট চকলেট সিস্ট একবার কিন্তু ওনার সেটা চকলেট সিস্ট হয়তো রিমুভ করা হয়েছে, আবার হয়তো রিকারেন্স মানে চকলেট সিস্ট হয়েছে। তো আমার চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস যেটা আছে, তো এখান যদি এই চকলেট সিস্ট যদি বড় হয়ে থাকে তাহলে আমরা যেটা ল্যাপারোস্কোপির মাধ্যমে সিস্টেক্টমি করে থাকি। তারপর হয়তো তাকে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ ওনার কনসালটেন্ট দিয়েছে কিনা আমি জানি না। যদি ওনার ওভারিগুলো এখনো যদি মানে ফাংশনিং থাকে, ওভারিতে ওভারিয়ান রিজার্ভ কতটুকু আছে, ওভারিয়ান টিস্যু কতটুকু আছে, সেটার উপর ডিপেন্ড করে তারপরে তার ট্রিটমেন্টটা ডিসাইড করতে হবে। হ্যাঁ, এক পাশের ওভারি যদি না থাকে, অপর পাশের ওভারি এখন ওভারি চকলেট সিস্টটাকে রিমুভ করার পরে ওভারিতে কতটুকু ওভারিয়ান ফাংশন, কতটুকু প্রিজার্ভ থাকবে, সেটা তার কিছু ইনভেস্টিগেশন আছে, টিউবগুলা তার ঠিক আছে কিনা, প্যাটেন্ট আছে কিনা, এগুলো সবকিছু দেখে তারপরে কিন্তু তাকে অ্যাসেস করে তার ট্রিটমেন্ট প্ল্যানটা করতে হবে। তা আমি আশা করব যে উনি অবশ্যই উনি যাকে দেখিয়েছেন তাকে দেখাবেন, অথবা উনি কোনো ভালো একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ানকে দেখিয়ে উনি যথাযথ চিকিৎসা নেবেন। এটাই তার প্রতি আমার উপদেশ থাকবে।
আশা করছি দর্শক আপনি ম্যাম যে উপদেশ দিয়েছেন সেই মোতাবেক চলবেন, আপনার জন্য শুভকামনা রইল। বড়ুয়া মিত্র প্রশ্ন করেছেন মাসিকের অষ্টম দিনে ওভুলেশন হতে পারে কিনা জানতে চাইছেন তিনি। মাসিকের অষ্টম দিনে ওভুলেশন হতে পারে কিনা, আসলে ওভুলেশনটা দেখা যায় যে পিরিয়ডের 13-14 দিনে ওভুলেশনটা হয়, যেটা আমরা বলে থাকি থিওরিটিক্যালি। কিন্তু যদি পিরিয়ডটা রেগুলার থাকেন, একটা মেয়েদের যাতে পিরিয়ডটা আমরা জানি যে পিরিয়ডটা এভরি 28 ডেজে হয়, 28 ডেজে যাদের সাইকেলটা হয় তাদের দেখা যায় পিরিয়ডের প্রথম দিন থেকে 14 ডেজে যে ওভুলেশনটা হয়, ওভামটা রিলিজ হয়। এটা কিন্তু যাদের ক্ষেত্রে পিরিয়ডটা রেগুলার থাকবে। কিন্তু পিরিয়ডটা যাদের রেগুলার না থাকে, যাদের হয়তো 1.5 মাস পরে পিরিয়ড হচ্ছে, 2 মাস পরে পিরিয়ড হচ্ছে বা 3-4 মাস পরে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা জানি না যে ওভুলেশনটা কবে হবে। এবং অনেক সময় দেখা যায় যে অ্যানোভুলেশনও হতে পারে, হয়তো দেখা গেল যে আদৌ হয়তো ওভুলেশনই হলো না। কাজে এটার জন্য কিন্তু আমাদের টেস্ট আছে, আমরা ফলিকুলোমেট্রি করে দেখি যে ওভাম রিলিজ হচ্ছে কিনা। তো আমি জানি না যে উনি কাউকে দেখিয়েছেন কিনা। তো পিরিয়ড যদি রেগুলার থাকে তাহলে তার টেনশনের কিছু নেই, সাধারণত 14 ডেজেই ওভুলেশন হয়। কাজে সে যদি প্রেগনেন্সির জন্য ট্রাই করে, সে ওভাবেই টাইমলি সে আমাদের যে ফার্টাইল পিরিয়ড যেটা আছে 10-20 ডেজ এর মধ্যে আমরা যেভাবে ট্রাই করার কথা বলি সেভাবে ট্রাই করবে। আর যদি সে প্রেগনেন্সি না নিতে চায় তাহলে আমরা ওই সময়টাকে তাকে কোনো মানে কন্ট্রাসেপটিভের কথা বলি বা বেরিয়ার মেথডের কথা বলি। আর যদি সে পিরিয়ডটা ইরেগুলার থাকে তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে তার আমরা যে ফলিকুলোমেট্রি করার কথা বলি, টিভিএস করে যেটা ওভামটা আমরা দেখে থাকি, আমার মনে হয় যে সেটা করে নিতে হবে, যে ওভুলেশনের কি কন্ডিশন আছে সেটা বোঝার জন্য। জি ম্যাম, নাজিয়া বেগম প্রশ্ন করেছেন তার ফার্স্ট বেবি সিজার হয়েছে, এখন তিনি প্রথম বেবির বাচ্চার বয়স হচ্ছে 5 বছর 4 মাস। এখন উনি আবার কনসিভ করেছেন 29 উইকস রানিং এবং নর্মালে ট্রাই করতে চাচ্ছেন। এখন 29 উইকসে উনি এখন আলট্রাসোনোগ্রাম করবেন নাকি আরেকটু পরে করবেন এটি জানতে চেয়েছেন, এবং নর্মালি উনি ট্রাই করতে পারবেন কিনা সেটিও জানতে চেয়েছেন। আচ্ছা, এটা খুবই একটা সুন্দর প্রশ্ন। আসলে প্রথমবার সিজার হয়েছে, এখন বেবির বয়স 5 বছর, এখন 29 উইকস। তো প্রথমবার সিজারটা কেন হয়েছিল এটা ইম্পর্টেন্ট। কিছু কিছু আছে যে রিকারেন্ট কজ, মানে হয়তো তার যদি প্রসব রাস্তাটাই যদি খুব ন্যারো থাকে তাহলে কিন্তু এবারও হয়তো সেই প্রবলেমটা থাকবে, সে কিন্তু দেখা যায় যে হয়তো আবার সিজারের প্রয়োজন হয়। কিন্তু যদি কিছু নন রিকারেন্ট কজ, হয়তো দেখা গেল যে তার হয়তো সেই সময় বাচ্চার পজিশন উল্টো ছিল, অথবা তার হয়তো বাচ্চার হয়তো কোনো অন্য ধরনের কোনো প্রবলেম ছিল, বা বাচ্চার ফিটাল ডিস্ট্রেস ছিল, আইইউজিআর ছিল, যেই কন্ডিশনের জন্য সিজার হয়েছে, তাহলে কিন্তু এবার সেই কন্ডিশন গুলো নাও থাকতে পারে, সেক্ষেত্রে একটা নর্মাল হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু এখানে মানে তাকে পুরো প্রেগনেন্সিটা ডক্টরের আন্ডারে থাকতে হবে, লাস্ট মোমেন্টে দেখতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা, তারপরে তাকে হসপিটালে আন্ডারে থেকে, ডক্টরের আন্ডারে থেকে হয়তো আমরা ট্রায়াল দিতে পারি যদি সবকিছু ফেভারেবল থাকে নর্মাল ডেলিভারির জন্য। একটা যেহেতু সিজার আছে, কিন্তু তাকে মাথায় রাখতে হবে যে যেকোনো সময় যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে কিন্তু সিজারিয়ান সেকশনে চলে যেতে হয়। আরেকটা কথা উনি বলেছেন যে আল্ট্রাসাউন্ডের কথা। আল্ট্রাসাউন্ড সাধারণত আমরা দেখি যে তার প্রেগনেন্সিটা কনফার্ম করি, তার প্রেগনেন্সিটা মানে পজিশন ঠিক আছে কিনা এটা দেখি। আমরা 5 মান্থসের দিকে একটা আল্ট্রাসাউন্ড করে দেখি যে কোনো অ্যানোমেলি, জন্মগত কোনো ত্রুটি আছে কিনা, বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, সেটা আমরা 5 মাসের সময় করে থাকি। আর লাস্টের দিকে আমরা আল্ট্রাসাউন্ড করি, আমরা সবকিছু ফিটাল ওয়েলবিংটা দেখে থাকি, তার পজিশনটা ঠিক আছে কিনা, পানির পরিমাণ ঠিক আছে কিনা, বাচ্চার গ্রোথটা ঠিক আছে কিনা সেটা করে থাকি। সাধারণত 3টা আল্ট্রাসাউন্ডে আমরা নরমালি অ্যাডভাইস করে থাকি। তারপরে যদি কোনো মানে অ্যাবনরমাল কোনো কন্ডিশন হয়, কোনো রিস্ক থাকে, তাহলে কিন্তু আরো প্রয়োজন অনুযায়ী সেটা রিপিট করতে হতে পারে। আশা করছি দর্শক আপনার প্রশ্নে খুব সুন্দর করে উত্তর পেয়েছেন। হিমা প্রশ্ন করেছেন তার বয়স 18, আনম্যারিড, পিরিয়ড ইরেগুলার হয় অলওয়েজ, এজন্য কি জরায়ুর কোনো সমস্যা হবে কিনা? ডক্টর হরমোন টেস্ট করেছিল, আল্ট্রাসাউন্ড করা হয়েছে, সবকিছু নরমাল। তিনি খুব করে অ্যাডভাইস চাচ্ছেন যে তিনি কি করতে পারেন। আচ্ছা, খুবই কনসাস 18 বছরের, কিন্তু সে তার হেলথ সম্বন্ধে খুবই কনসাস, ভেরি গুড। তো যেটা হচ্ছে 18 বছর বয়সে পিরিয়ডটা একটু ইরেগুলার, আমি জানি না যে তার ওয়েটটা ঠিক আছে কিনা। আমাদের ওভারওয়েট যেমন মানে সমস্যা করতে পারে, আন্ডার ওয়েটও কিন্তু যারা নাকি ম্যাল নিউট্রিশন আছে ওদের ক্ষেত্রেও কিন্তু পিরিয়ড ইরেগুলার হতে পারে, কেন আমাদের পিরিয়ডটাকে কিন্তু কন্ট্রোল করছে আমাদের ব্রেইনের যে
পিটুইটারি ওভার মানে হাইপোথ্যালামো ওভারিয়ান এক্সিস, কাজে এটার ওয়েটের একটা রিলেশন আছে। তো আমি তাকে অ্যাডভাইস করব যে তার ওয়েটটা ঠিক আছে কিনা সেটা অপটিমাম ওয়েট রাখার জন্য। আর সে যেহেতু বলেছে যে তার আল্ট্রাসাউন্ড করেছে, আল্ট্রাসাউন্ডে কোনো কিছু প্রবলেম নেই, তো সেখানে অনেক সময় একটা হরমোনাল প্রবলেম থাকতে পারে, যেমন থাইরয়েড হরমোনের সাথে একটু রিলেশন থাকে। থাইরয়েড হরমোন প্রোফাইলটা একটু করে দেখে নেবে যে তার কোনো প্রবলেম আছে কিনা। অনেক সময় মেয়েদের টিনেজ মেয়েদের দেখা যায় যে মিনিস্ট্রিয়াল হাইজিনটা যদি একটু প্রপারলি মেনটেন না হয়, অনেক সময় কিন্তু জরায়ুতে ইনফেকশন ওদেরও হতে পারে বা ইউরিনে ইনফেকশন থেকে হতে পারে। তো সেক্ষেত্রে আমি একটু বলবো যে মিনিস্ট্রিয়াল হাইজিনের ব্যাপারে যথেষ্ট সচেতন হতে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে, যাতে করে ইনফেকশন না থাকে। আর এটা নিয়ে তো অরিড হওয়ার কিছু নাই। পিরিয়ডটা মোটামুটি এদের ইরেগুলার হলেও অনেক সময় আমরা একটা হরমোনাল ট্রিটমেন্ট যেমন কন্ট্রাসেপটিভ পিল বা প্রোজেস্ট্রোজেন হরমোন দিয়ে অনেক সময় রেগুলার করে থাকি। হয়তো যদি বেশি ইরেগুলার থাকে তাহলে তার গাইনোকোলজিস্টের সাথে কথা বলে 2-1 কোর্স যদি হরমোন নিয়ে থাকে তাহলেই হয়তো অনেক সময় পিরিয়ডটা রেগুলার হয়ে যাবে আশা করছি। অনেক অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রচুর প্রশ্ন আছে, আমরা জানি না কতজনের উত্তর দিতে পারবো। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সংখ্যক দর্শককে অ্যাটেন্ড করার জন্য। একজন দর্শক প্রশ্ন করেছেন, তার নাম শিখা, বয়স 29, শরীয়তপুর থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীয়তপুর থেকে যুক্ত হবার জন্য। তার সমস্যা লিউকোরিয়া, প্রচুর ডিসচার্জ হচ্ছে মাসিকের মতো এবং সারাদিন ধরে কোনো ওষুধই কাজ করছে না। তিনি লিভোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ খেলে তার সমস্যার সমাধান হবে কিনা জানতে চাইছেন। আসলে তিনি লিউকোরিয়া রোগে ভুগছেন, এটি তিনি বুঝতে পেরেছেন এবং তিনি আসলে একটি সঠিক দিক নির্দেশনা চাইছেন ম্যাম। আচ্ছা, হ্যাঁ, লিকোরিয়া, হ্যাঁ, এটা খুবই একটা মেয়েদের কমন সমস্যা। তো সাধারণত বিবাহিত মেয়েদের একটু বেশি হয়ে থাকে এবং এটা অনেক সময় দেখা যায় পেলভিক ইনফেকশনেও কিন্তু টার্ন নিতে পারে। তো লিকোরিয়াটা যদি অন্য ধরনের কোনো সমস্যা না থাকে, সাথে তলপেটে ব্যথা বা দুর্গন্ধযুক্ত যদি কিছু না থাকে, টেম্পারেচার না থাকে, তাহলে কিন্তু অত বেশি অরিড হওয়ার কিছু নেই। আমরা সাধারণত লোকাল কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, আবার কিছু সিস্টেমিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। সাধারণত দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশনের জন্য অথবা ট্রাইকোমোনাস ইনফেকশনের জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো সাধারণত আমরা হয়তো সিপ্রোফ্লক্সাসিন বা মেট্রোনাইডাজোল গ্রুপের একটা কম্বিনেশন অফ ড্রাগ আমরা ইনফেকশনে দিয়ে থাকি। আর কিছু আমরা অ্যান্টিফাঙ্গাল টাইপের কিছু সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিয়ে থাকি। আর কিছু লোকালি কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। লোকালি হয়তো ট্রাইকোমোনাজোল বা এই টাইপের কিছু অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট যেটা আছে, আমরা 6 দিনের জন্য বা 3 দিনের জন্য আমরা কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। তা আমার মনে হয় যে ওনার যেহেতু বারবার করে হচ্ছে, ওনাকে একটা ফুল কোর্স অ্যান্টিবায়োটিকের সেটা অবশ্যই কমপ্লিট করতে হবে। তার জেনারেল হেলথটা কেমন আছে, তার কোনো আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা, তার রক্তশূন্যতা আছে কিনা সেটা দেখতে হবে। তার নিউট্রিশনটা সে অপটিমাম নিচ্ছে কিনা, তার প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম এগুলা তার খাবার-দাবার সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তার লাইফস্টাইলে তার কোনো টেনশন, এক্সারশন আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। আর মিনিস্ট্রিয়াল হাইজিনের কথা কিন্তু আমরা সবসময় বলছি যে প্রত্যেকটা মেয়েকেই কিন্তু একদম টিনেজ থেকে শুরু করে সবাইকে কিন্তু মিনিস্ট্রেশনের যে হাইজিনটা সেটা মেনটেন করতে হয়। হ্যাঁ, প্রপারলি মিনিস্ট্রিয়াল হাইজিনটা মেনটেন করতে হয়। তো আমি আশা করব যে উনি এগুলো অবশ্যই মেনটেন করবেন। এক কোর্স অ্যান্টিবায়োটিক কমপ্লিট করবেন, যেটা আমি বলেছি আইদার সিপ্রোফ্লক্সাসিন বা মেট্রোনাইডাজোল, এবং সাথে অ্যান্টিফাঙ্গাল আমরা ফ্লুকোনাজোল টাইপের ট্যাবলেট আমরা একটা ট্যাবলেট হয়তো 3 দিন পর পর দিয়ে থাকি 3 দিনের জন্য। আর লোকালি কিছু ভাইজাইনাল আমাদের সাপোজিটরি আছে, এটা প্রতি রাতে একটা করে আমরা 6 দিনের জন্য দিয়ে থাকি। আমি মনে করি যে সেগুলো নিতে পারে। আর প্রয়োজনে আমরা কিন্তু তার প্যাপ স্মিয়ারটা করে নেওয়া দরকার, যেহেতু তার এত বেশি লিকোরিয়া হচ্ছে। আমরা জানি না যে এটা কিন্তু তার এটার পিছনে তার হয়তো কোনো জ্বরের মুখের কোনো চেঞ্জ থাকতে পারে, জ্বরের মুখের কোনো আর্লি কোনো ঘাতক থাকতে পারে। কাজে অবশ্যই উনি প্যাপ স্মিয়ারটা করে নেবেন, জ্বরের মুখে কোনো পরিবর্তন আছে কিনা একটা আল্ট্রাসাউন্ড করে নেবেন, এবং কমপ্লিট ব্লাড কাউন্ট করে বা ইউরিন করে দেখে নিবে যে তার কোনো ইউরিন ইনফেকশন আছে কিনা, ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা, রক্তশূন্যতা আছে কিনা, এবং সেগুলো করে উনি যথাযথ চিকিৎসা নেবেন। এটাই আমার উপদেশ থাকবে তার প্রতি। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর করে বলছিলেন। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
অনুষ্ঠান থেকে বিদায় নেবার পূর্বে ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে অনেকটা সময় শেয়ার করবার জন্য। যদিও দর্শকরা খুবই সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অনেক অনেক কমেন্ট ছিল, সময় স্বল্পতার কারণে আমরা সবার কমেন্টগুলো নিতে পারিনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা অতি সত্বর আরো একটি অনুষ্ঠানের আয়োজন করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ম্যাম, সর্বশেষে এই যে আমাদের যে জরায়ুর সমস্যা, জরায়ুর বিভিন্ন রকমের সমস্যায় আমাদের দেশের বিভিন্ন বয়সের মেয়েরা ভুগে থাকে, এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির কতটুকু প্রয়োজন আছে বলে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি মনে করেন? পরামর্শমূলক কোনো বাণী যদি থাকে দর্শকদের উদ্দেশ্যে, সেটি দিয়ে আমরা শেষ করতে চাইবো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠানে সবাই এতক্ষণ থাকার জন্য। আশা করি আমাদের উপদেশগুলো আপনাদের কাজে লাগবে। তো আমি যেটা বলবো যে নারীদের জরায়ুর সুরক্ষা কিন্তু একদম জন্মলগ্ন থেকে করতে হবে। একটা কিশোরী মেয়ে যখন হয় তাকে কিন্তু আস্তে আস্তে আমাদের শেখাতে হবে কিভাবে তার পিরিয়ডের সময় তার জরায়ুকে সুরক্ষা করতে হবে, পিরিয়ডের সময় কিভাবে সে সুস্থ থাকবে, সেটার দায়িত্ব কিন্তু মাকে নিতে হয়। তারপরে যখন সে আরেকটু বড় হয়, যৌবন প্রাপ্ত হয়, তারপরে সে বিয়ের পরে সে প্রেগনেন্ট হয়, প্রেগনেন্সির সময়ও তাকে রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে আসতে হবে। তাকে একটা সুস্থভাবে বাচ্চা ডেলিভারির জন্য হসপিটালে শরণাপন্ন হতে হবে। ডেলিভারির পরে তাকে প্রসব পরবর্তী যে সেবা সেটা নিতে হবে, এবং তারপরে তার বাকি জীবনেও তাকে ৩ বছর পর পর জরায়ু সুরক্ষার জন্য জরায়ুর ক্যান্সারের ভ্যাকসিন নেওয়া, জরায়ুর পরীক্ষা করা, নিয়মিতভাবে ডক্টরি চেকআপে থাকতে হবে। এবং তাহলে আমি মনে করি যে সে যদি এই নিয়মগুলো, সে স্বাস্থ্য বিধিগুলো মেনে চলে, তাহলেই কিন্তু সে নিজে সুস্থ থেকে একটা সুস্থ জীবন এবং একটা দীর্ঘায়ু লাভ করতে পারবে, এবং নিজে সুস্থ থাকতে পারবে, এবং জরায়ুকে সুরক্ষা করতে পারবে। তো আমি সবার প্রতি এই শুভকামনা করে সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, মেডিটককে ধন্যবাদ জানিয়ে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এবং যাবার আগে প্রফেসর ডাক্তার নিয়াজ পারভেজ সাপোর্ট ডেস্ককে ধন্যবাদ মেডিটক আমার ডাক্তারের সঙ্গে থাকবার জন্য। এবং সর্বোপরি দর্শক মন্ডলী, আপনাদেরকে তো হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। আজকের এই পর্ব থেকে আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি এখনকার মতো বিদায় নিচ্ছি, তবে আপনারা আমাদের পরবর্তী পর্বগুলোতে একই রকম ভাবে সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে।